যতদূর অব্দি আমাদের কথা পৌঁছচ্ছে, যারা আমাদেরকে সমর্থন করেননি এর আগে, যারা রাস্তায় যেতে আসতে দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, বা এই সমাবেশেও যদি এমন মানুষ থেকে থাকেন যারা হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি, আপনারা এখানে আসেন, আমাদের কথা শুনছেন, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, আপনাদের কজনের ছেলে মেয়ে আজকে সন্ধ্যাবেলা কাজ শেষ করে বাড়ি ফিরবে বলুন তো? কজনের ছেলে মেয়ে বাড়ি ফিরবে? আজ গোটা বেহালা, গোটা কলকাতা শহর, গোটা পশ্চিমবাংলা একটা বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে। ঘরে ঘরে আপনারা যারা এখানে এখন আছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, একটু পরে বাড়িতে গিয়ে হয়তো ভিডিও কলে ব্যাঙ্গালোরে আপনার ছেলে আছে, পুনায় আপনার মেয়ে আছে, অন্য রাজ্যে ছেলে মেয়ে রয়েছে, তাদের সঙ্গে একটু পরে ভিডিও কলে কথা বলবেন, খবর নেবেন, নাতি নাতনির মুখ দেখবেন ভিডিও কলে। এই মুহূর্তে যখন আমরা বেহালায় সভা করছি, হয়তো এই সময় এই বেহালার কোনো বাবা, কোনো মা তার ছেলেকে মেয়েকে নিয়ে এখন হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। তার ছেলের এক হাতে ডিগ্রির কাগজ আর এক হাতে জামা কাপড়ের সুটকেস। একটু পরে প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ছেলেটা মেয়েটা ট্রেনে উঠে বসবে, ছেলেটার মা মেয়েটার বাবা ট্রেনের জানলা দিয়ে হাত ঢুকিয়ে ছেলের মাথায়, মেয়ের মাথায় হাত বুলিয়ে বলবে যে বাবা অনেক দূরে যাচ্ছিস, ভালো করে থাকিস, রোজ রাত্রিবেলা ফোন করবো, খবর নেবো, কেমন আছিস জানাস, আর সামনের বার পুজোর সময় যদি কয়েকদিনের ছুটি পাস, পারলে একবার বেহালায় তো নিজের বাড়িতে বেড়াতে আসিস। কদিন চলবে বলুন তো আমাদের রাজ্যের অবস্থা এই পথে? 2007, 8, 9, 10 সালে কত জ্ঞান শুনেছিলাম, কত বুদ্ধিজীবীর ভাষণ, কত তার মেধা পাটেকার থেকে শুরু করে তো ন্যাশনাল বুদ্ধিজীবীরা সব ঘুরে আসছিল প্লেনে করে, হেলিকপ্টারে করে পশ্চিমবাংলায়। রোজ সন্ধ্যেবেলা টিভি চালালে 4টে কবি, গায়ক আর শিল্পী মিলে জ্ঞান দিচ্ছে যে বামফ্রন্ট শিল্প করতে পারে না, বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প করতে পারে না, এইভাবে শিল্প করতে নেই, ওইভাবে শিল্প করতে নেই। কত জ্ঞান শুনেছিলাম। সেই দিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন আজকে আমাদের জমিন অধিগ্রহণ পদ্ধতির মধ্যে 10টা ভুল থাকতে পারে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সংশোধন করে নেব। আমাদের কম্পেনসেশন প্যাকেজের মধ্যে 10টা ভুল থাকতে পারে, খামতি থাকতে পারে, আমাদেরকে ধরিয়ে দিন, আমরা সংশোধন করে নেব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় শিল্প হোক, আমরা চাই বাংলায় কলকারখানা হোক। আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকাতে গেছেন, তাহলে তার প্রায়শ্চিত্ত খালি সিপিআইএম করবে না, বামফ্রন্ট করবে না, তার প্রায়শ্চিত্ত বাংলার কতগুলো প্রজন্ম করবে। আজকে বুদ্ধদেব ভট্টাচার্য নেই, বলুন তিনি সেদিন ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? আমরা তৈরি করে গেছিলাম, আপনারা এত জ্ঞান দিয়েছিলেন এইভাবে শিল্প করতে নেই। আরে কিভাবে শিল্প করতে নেই তাই দিয়ে এত জ্ঞান শুনলাম, 15 বছর সময় পেলেন, দেখাতে পারলেন কিভাবে শিল্প করতে হয়? আমরা তৈরি করেছিলাম, আমাদেরকে নিয়ে বলে আমরা বন ধর্মঘট করতাম, লাল পতাকা নিয়ে কারখানার গেট মিটিং করতাম। আমাদের ভয় নাকি শিল্পপতি বলাতো, ট্রেড ইউনিয়নের ভয় নাকি পশ্চিমবাংলায় কলকারখানা হতো না। আরে হাতে লাল পতাকা নিয়ে কারখানার গেট মিটিং করে, বন ধর্মঘট করে, মিটিং মিছিল করে এই বাংলা আমরা একটা হলদিয়া তৈরি করেছিলাম। পেরেছেন 15 বছরে একটা সেফটি পিনের কারখানা, একটা নেল পলিশের কারখানা তৈরি করতে? এত বন ধর্মঘট করে, এত মিটিং মিছিল করে, কারখানার গেট মিটিং করে আমরা এই পশ্চিমবাংলা একটা সল্টলেক সেক্টর 5 তৈরি করেছিলাম। আজকে 15 বছর সরকারে নেই, আপনারা পারলেন সেক্টর 6, সেক্টর 7, সেক্টর 8 একটা তৈরি করতে বাংলায়? পেলেন তো 15 বছর সময়, পারলেন? তার বদলে কি দিলেন? বেহালার এক সাধারণ তৃণমূলের সমর্থক, যে তৃণমূলের দেওয়াল লিখেছিল, তৃণমূলের মিটিং করেছিল, মিছিল করেছিল, আজকে তার ছেলেটা, তার মেয়েটা কন্ট্রাকচুয়াল কর্মী, তার ছেলেটা, তার মেয়েটা মাস গেলে 8,000 টাকা, 9,000 টাকা মাইনে পায়। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে 14 ঘন্টা 15 ঘন্টা বাইক চালিয়ে জিনিসপত্র বাড়ি ডেলিভারি করে রাত্রি 11টা 12টায় বাড়ি ঢোকে, আবার কাল সকাল 7টায় বাড়ি থেকে বেরোতে হবে। সাধারণ তৃণমূল কর্মীর ছেলে। আর সেই তৃণমূল কর্মী যার হয়ে দেওয়াল লিখেছিল, সেই পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে 55 কোটি টাকা বেরোচ্ছে। এই তো দিয়েছেন বেহালাকে। আজকে বেহালা পূর্ব একজন সাধারণ তৃণমূলের কর্মী, তাকে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে রাজ্যে চলে যেতে হয়েছে, হয়তো রাজমিস্ত্রির কাজ করার জন্য, ভ্যান রিক্সা চালানোর জন্য অন্য রাজ্যে চলে যেতে হয়েছে। সেখান থেকে রাত্রিবেলা ফোন করে বউয়ের খবর নেয়, বউয়ের শরীর খারাপ হলে দেখতে আসতে পারে না। আর সে যার জন্য দেওয়াল লিখেছিল, সেই শোভন চ্যাটার্জি এখন নিজের বউকে ছেড়ে অন্যের বউকে বারান্দায় নিয়ে তাতা থই থই করে নাচছে। এই তো দিয়েছেন বাংলাকে। নির্লজ্জ বেহায়ার দল আবার ভোট চাইতে এসছে। এগুলোকে দেখে মাঝে মধ্যে ভাবি কি বলবো বলুন তো, এদের নামে মিটিং মিছিল করে, এদের নিয়ে গালাগাল দিয়ে কোনো লাভ আছে? গালাগাল খেয়ে জীবনে চুরি করা বন্ধ করবে? চুরি করা, গালাগাল খেয়ে কোন দিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল জীবনে ঘুষ খাওয়া বন্ধ করবে না। এদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরও সময় নষ্ট, অন্যেরও সময় নষ্ট।
এই মালগুলোকে দেখে মাঝে মধ্যে ভাবি, যখন ছোট ছিলাম বিশ্বাস করুন, ওই 7-8-9 বছর বয়স ছিল, অনেক সময় বিকেলবেলা পাড়ায় খেলাধুলো করার পরে হয়তো বাড়ি মানে পাড়ার মধ্যে কারোর বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা হয়েছে, কারোর বাগানে একটা আম গাছ আছে, আম হয়েছে। আর তখনও তো তৃণমূলের সরকার হয়নি, তখনও কিছু মাঠ ছিল কলকাতায়, কিছু পুকুর পাট ছিল, কিছু গাছ ফাট ছিল, এখন তো সব প্রমোটিং হয়ে গেছে। তো দুষ্টুমি করে কারোর একটা বাড়ির পাঁচিল টপকে গাছ থেকে পেয়ারা পাড়তে গেছি, একটা আম চুরি করতে গেছি, ধরা পড়েছি। বিশ্বাস করুন আপনাদের বলছি, তখন 8-9 বছর বয়স ছিল, হয়তো 7-8-9 বছর বয়স ছিল। ওই যদি ওইভাবে আম চুরি করতে গিয়ে, পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়তাম, লজ্জায় 3 দিন বাড়ি থেকে বেরোতাম না। রাস্তা দিয়ে হাঁটলে মনে হতো ওই বোধহয় পাড়ার কাকুরা, পাড়ার দাদা দিদিরা দূর থেকে থেকে বলছে এই ছেলেটা জানিস তো চোর, এ চুরি করছিল, আগের দিন আম চুরি করছিল, পেয়ারা চুরি করছিল। আম পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়লে লজ্জায় বাড়ি থেকে বেরোতাম না ওইটুকু বয়সে। আর এই তৃণমূলের নেতাগুলোকে দেখি বালি চুরি করে, গরু চুরি করে, চাকরি চুরি করে, এত কিছু চুরি করে ধরা পড়ে, চিটফান্ডে টাকা চুরি করে ধরা পড়ে, জেলে যায়। তবে না আছে লজ্জা, না আছে শরম, জেল থেকে বেরিয়ে গলায় মালা পরে দেখি বিধানসভা ভোটে প্রার্থী হয়ে আবার জিপের মাথায় উঠে হাত নাড়তে নাড়তে প্রচার করে। মানে কতগুলো বেহায়া মহিলারা তৃণমূল জন্মায় বলুন তো? কি হবে এদেরকে নিয়ে গালাগাল দিয়ে? গালাগাল কি এরা জীবনে শুরু হবে? একটা সরকার 15 বছর দেশ চালিয়ে, 15 বছর রাজ্য চালিয়ে আজকে সভা করছে, প্রচার করছে, ভোটের দেওয়াল লিখন করছে, কি বলে না 1500 টাকা যুবসাথী পাই, দিদিমণিকে আবার চাই। কত বড় নির্লজ্জ হলে! ঘরে ঘরে বেকার ছেলেমেয়েরা বসে আছে, গ্র্যাজুয়েশন করে, মাস্টার ডিগ্রি করে, হাতে চাকরি নেই। চাকরির ফর্ম ফিল আপ করতে করতে পেনের কালি শুকিয়ে গেছে, তবু আজকে চাকরি জোটেনি। কন্ট্রাকচুয়াল চাকরি, 8 ঘন্টা 8,000-9,000 টাকা মাইনে, 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা ডিউটি। সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাত 12টায় বাড়ি ফেরা হয়, কোনো ছুটি নেই, কোনো শরীর খারাপ হলে চিকিৎসার সুযোগ নেই। একটা গোটা জেনারেশন এইভাবে কাজ করছে, শুকিয়ে মরছে একটা গোটা জেনারেশন। এই ছেলে মেয়েগুলোর বাড়ির গেটের বাইরে দেওয়াল লিখন করে দিয়ে আসছে যে 1500 টাকা ভাতা পাই, দিদিমণিকে আবার চাই। আমরা বলছি যত সরকারি প্রকল্প আছে, যা ভাতা আছে, যেমন চলছে তেমন চলবে। এমন নয় যে সব ভাতা মমতা ব্যানার্জি চালু করা। বার্ধক্য ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, বেশিরভাগ প্রতিবন্ধী মানুষ তাদের জন্য ভাতা থেকে শুরু করে এরকম বেশিরভাগ ভাতা আমাদের সরকারের সময় চালু হওয়া। নিহার দা, রত্নাদিরা এখানে আছেন, যখন তারা কাউন্সিলর ছিলেন, তার আগে যখন আমাদের মিউনিসিপ্যালিটি ছিল, কমরেড নির্মল মজুমদারের মতো মানুষ যখন কলকাতা পুরসভা চালাতেন, সেই সময় একেবারে গরিবস্ব গরিব মানুষ, যাদের হাতে কোনো কাজ নেই, খেতে পাচ্ছেন না, তাদের জন্য মাস গেলে কলকাতা পুরসভা থেকে ভাতা ছিল। সেই পুরসভার ভাতা আজকে বন্ধ হয়ে গেছে, সেই ভাতা দেওয়া হয় না। তাই বলছি, ভাতা যেরকম চলছে সেরকম চলবে। কিন্তু আপনাদের কাছে বলছি, যদি ভাতা দিতে হয়, আমাদেরকে যদি ভাতা দিতে হয়, আমরা এদের মতো মাথা উঁচু করে, বুক ফুলিয়ে, কলার তুলে ভাতা দিচ্ছি তাই তুমি আমাকে ভোট দাও, এরকম ভাবে নির্লজ্জের মতো ভোট চাইতে যাব না। যদি ভাতা দিতে যেতে হয়, জানবেন কলার তুলে নয়, হাত জোর করে মাথা নিচু করে যাব। যাকে ভাতা দিতে হবে, আমাদের যে বেকার ভাইকে, যে বেকার বোনকে ভাতা দিতে হবে, তার কাছে হাত জোর করে বলবো তোমাকে ভাতা দিচ্ছি, তার বিনিময়ে তোমার ভোট চাইতে আসিনি, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি অযোগ্যতায় তুমি বেকার নও, আমরা অযোগ্যতায় তুমি বেকার। দয়া করে আমাদেরকে ক্ষমা করো, দয়া করে আমাদের ক্ষমা করো। আপাতত এই ভাতাটা নাও, কটা দিন এটা দিয়ে কাজ চালাও, কিন্তু কথা দিচ্ছি আবার আসবো, যত তাড়াতাড়ি পারি তোমার কাছে আবার আসবো। তোমার হাত থেকে এই ভাতার ফর্মটাকে নিয়ে তোমার হাতে একটা চাকরির এমপ্লয়মেন্ট এটা দিতে আসবো। আর যদি আসতে না পেরেছি তাহলে এই পোড়া মুখ নিয়ে তোমার কাছে আর ভোট চাইতে আসবে না। পরের বার আর যাকেই ভোট দাও না কেন, আমাদেরকে ভোট দেবে না। আমরা মাথা নিচু করে, হাত জোর করে ভাতা দিতে যাব। এদের মতো 15 বছর রাজ্য চালিয়ে কলার তুলে বেকার ভাতা দিচ্ছি তাই আমায় ভোট দাও বলে বেহায়াপনা করতে যাব না। এখানে আপনারা যারা আমার গুরুজনেরা রয়েছেন, আমি তো সেই সময়টা নিজে চোখে দেখিনি, আপনাদের কাছ থেকে আমার শোনা সেই দিনের অভিজ্ঞতা। ওপার বাংলা থেকে উদ্বাস্তু মানুষ যখন এপারে এসেছিলেন, জ্যোতি বসুরা পারতেন না উদ্বাস্তু মানুষকে বলতে, রিফিউজি পরিবারকে বলতে যে আপাতত যে যে জমিতে আছো সেই জমিতে কটা দিন থেকে যাও, আমাদের যে কদিন গভর্নমেন্ট আছে তোমাদের কেউ এখান থেকে তুলবে না, কিন্তু যেদিন আমাদের গভর্নমেন্ট চলে যাবে সেদিন তোমাদের কি হবে কেউ জানে না, তাই বাপ বলে আমাদের ভোট দাও। চাইলে বলতে পারতেন না? জ্যোতি বসুরা সেই রাজনীতি করেননি। তারা কি করেছিলেন? প্রত্যেক ওপার বাংলা থেকে আসা প্রত্যেক উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা, জমির দলিল দিয়েছেন, কলোনি ল্যান্ডের দলিল দিয়েছিলেন। তার মানে কি, আমি জ্যোতি বসু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যদি কালকে আমাকে রাইটার্স বিল্ডিং থেকে চলে যেতেও হয়, তাহলেও একটা উদ্বাস্তু পরিবারকে তার কলোনির ল্যান্ড থেকে যেতে হবে না, সে সারা জীবন এই জমিতে থাকবে। এইটাকে বলে উন্নয়ন। খালি মাটি নয়, মর্যাদা, এইটাকে বলে উন্নয়ন বামপন্থীদের চোখে। অপারেশন বর্গা মানে কি ছিল?
আমাদের সরকার, বামফ্রন্ট সরকার এসে বলতে পারতো না যে আমাদের গভর্নমেন্ট আছে আপাতত, যে যে জমিতে চাষ করছো, 4টে ধান বিক্রি করে 5 টাকা পকেটে তুলছো, সেই জমিতে আপাতত চাষ করো, কেউ তুলতে আসবে না, কেউ ঝামেলা করতে আসবে না। কিন্তু যেদিন আমরা চলে যাব, সেই দিন তুমি খেলে কি, পড়লে কি, বাঁচলে কি, মরলে কেউ দেখতে যাবে না। তাই যদি খেয়ে পড়ে বাঁচতে চাও, বাপ বাপ বলে আমাদেরকে ভোট দাও, আমি গেলে তোমারও গণেশ উল্টাবে, বলতে পারতেন না? জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্তরা সেই রাজনীতি করেননি। অপারেশন বর্গা করা হয়েছিল, বিনয় চৌধুরীরা অপারেশন বর্গা করেছিলেন। মানে কি? কালকে বামফ্রন্ট সরকারকে যদি রাইটার্স বিল্ডিং থেকে চলেও যেতে হয়, তাহলেও একজন কৃষককে তার জমি থেকে যেতে হবে না। এর মানে হচ্ছে অপারেশন বর্গা, এর মানে হচ্ছে বামপন্থীদের চোখে উন্নয়ন, মাটির সঙ্গে মর্যাদা। সরকারি কর্মচারীদের জন্য ডিএ আজকে বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে নেই, অসীম দাশগুপ্ত এত অসুস্থ, এখন বাড়ি থেকে বেরোতে পারেন না। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, অসীম দাশগুপ্তরা সরকারি কর্মচারী ডিএর জন্য যে আইন করে গেছিলেন, সেই আইনের বলে এই 2026 সালে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করে সরকারি কর্মচারীদের ডিএ, পেনশনারদের জন্য বর্ধিত পেনশন ডিএর হারে আদায় করে আনা হলো। বামফ্রন্ট সরকার উন্নয়ন বলতে এইটাকে বুঝলো। যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য পৃথিবীতে থাকবে না, সেই দিনও তার করে যাওয়া আইনের জোরে একজন সরকারি কর্মচারী, একজন পেনশনার যতদিন বেঁচে আছেন, কোনো সরকারের কাছে না, কোনো রাজনৈতিক দলের কাছে না, এমনকি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত নিজের সন্তানের কাছেও তাকে হাত পাততে হবে না। মাথা উঁচু করে সারা জীবন বাঁচবেন, ডিগনিটির সঙ্গে বাঁচবেন। খালি খালায় খাবার নয়, মর্যাদা, মাথা উঁচু করে বাঁচার মর্যাদা। এইটা আমাদের বামপন্থীদের চোখে উন্নয়নের মানে। যদি আপনারা মনে করেন বাংলায় এই উন্নয়ন হওয়া উচিত, তাহলে আপনারা বামপন্থীদের পাশে দাঁড়ান। যারা এখানে দূর থেকে আমাদের কথা শুনছেন, যদি কোনো বিজেপির কর্মী আমাদের কথা শোনেন, যিনি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিজেপির হয়ে লড়াই করেন, যিনি চায়ের দোকানে বসে বিজেপির জন্য প্রচার করেন যে বিজেপিকে ভোট দাও তবে হিন্দু বাঁচবে, আপনিও জানেন চায়ের দোকানে বসে বলতে পারেন সিপিআইএম, বামপন্থীরা অমুক ধর্মের দালালি করে, তমুক ধর্মের এই করে, হিন্দু ধর্ম বিরোধী, এই বিরোধী, সেই বিরোধী। হোয়াটসঅ্যাপে বসে লিখতে পারেন, ফেসবুকে বসে লিখতে পারেন এইসব কথা। একজন বিজেপি সমর্থককে বলছি, আজকে রাত্রিবেলা বাড়িতে ফিরে যখন আপনার সন্তান ঘুমোবে, আপনার সন্তানের মাথায় হাত রেখে বলতে পারবেন রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে কোনোদিন আপনার নিজের ধর্ম পালন করতে, কালী পুজো করতে, দুর্গা পুজো করতে, সরস্বতী পুজো করতে কোনোদিন কোনো অসুবিধা হয়েছিল? পারবেন নিজের সন্তানের মাথায় হাত রেখে বলতে? ফেসবুকে সবাই বলতে পারে, হোয়াটসঅ্যাপে সবাই বলতে পারে, পারবেন না। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে। আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ রাখতে চাই। কিন্তু আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে নাস্তিকতা নয়, আমাদের কাছে ধর্মনিরপেক্ষতা মানে পরমত সহিষ্ণুতা। মানুষ নিজের ধর্ম পালন করবেন, মানুষ জোর করে নিজের ধর্মকে ছেড়ে অন্যের ধর্মকে অপমান করতে যাবেন না। এইটা আমাদের কাছে ধর্মনিরপেক্ষতার মানে। 34 বছর বাংলায় এই ধর্মনিরপেক্ষতা বজায় ছিল, আগামী দিনেও থাকবে। আমাদের সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি, আমাদের সরকার কোনোদিন ইমাম ভাতা দেয়নি। কিন্তু আমাদের সরকার থাকতে আসানসোলের ইমাম শিবগাতুল্লাহর মতো, বাংলার কোনো ইমাম রশিদির মতো বাংলার কোনো ইমামকে তার জোয়ান ছেলে শিবগাতুল্লাহ, আমাদের সরকার ইমাম ভাতা দেয়নি। কিন্তু বাংলার কোন ইমামকে আমাদের সরকারের সময় দাঙ্গায় তার জোয়ান ছেলের খুন হওয়া লাশ দেখতে হয়নি। আমাদের সরকার কোনোদিন পুরোহিত ভাতা দেয়নি, আমাদের সরকার কোনোদিন পুজো কমিটিকে লাখ লাখ টাকা চাঁদা দেয়নি। কিন্তু আমাদের সরকার থাকতে মুর্শিদাবাদের হরগোবিন্দ দাসের মতো, চন্দন দাসের মতো বাংলার কোনো হিন্দুকেও কোনোদিন দাঙ্গায় খুন হতে হয়নি রাজ্যে যতদিন আমাদের সরকার ছিল। বামপন্থীদেরকে জেতান। আপনার পুজো, আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান, পাড়ার ক্লাব থেকে শুরু করে যতগুলো নাগরিক মঞ্চ রয়েছে তৃণমূলের দখল মুক্ত হবে। মানুষের পবিত্র ধর্মের মঞ্চ, মানুষের আস্থার মঞ্চ, সেইগুলো এখন তৃণমূলের দলীয় মঞ্চ হয়ে গেছে। কি দুর্গাপুজোর উদ্বোধন, কি রেড রোডে ঈদের দিন নামাজের মঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মঞ্চের ওপর উঠে আমাদের গালাগাল দেবেন, কংগ্রেসকে গালাগাল দেবেন, আইএসএফকে গালাগাল দেবেন, বিজেপিকে গালাগাল দেবেন। সমস্ত মঞ্চকে পার্টিবাজির মঞ্চ বানিয়ে রেখে দিয়েছেন। আপনি গোটা বাংলা জুড়ে আজকে দেখতে পাবেন না, একটা ক্লাব পাবেন না, এই বেহালায় একটা ক্লাব খুঁজে পাবেন যে ক্লাব এখন তৃণমূল চালায় না। একটা পুজো কমিটি পাবেন যে কমিটির মাথায় তৃণমূলের লোকেরা বসে নেই। গোটা বাংলার একটা কলেজে ছাত্র ভোট হয় না, স্টুডেন্টস ইউনিয়ন গাইড ধরে ওদের দখলে। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, সরকারি হোর্ডিং রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে মমতা ব্যানার্জি। নজরুল ইসলামের জন্মদিন, নজরুল ইসলাম, পাশে মমতা ব্যানার্জি। এমনকি ডেঙ্গু ম্যালেরিয়া বাড়লে দেখবেন পুরসভা থেকে হোর্ডিং হবে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে, যে হোর্ডিংয়ে মশা উঠছে, মশার পাশে মমতা ব্যানার্জি। কোথায় নেই? আমরা অমিত শাহ ছেলেকে নিয়ে বলাই উচিত যে একটা ছেলে জীবনে ক্রিকেটের জানে না, বাবা অমিত শাহ বলে সে এখন হয়ে গেছে বিসিসিআর মাথায় বসে, এখন আইসিসিতে চলে গেছে। বলা উচিত। আর মমতা ব্যানার্জির এই ভাইগুলোকে দেখুন তো, বাবুন ব্যানার্জি, অজিত ব্যানার্জি, দলের লোক নয়, মায়ের পেটের ভাইগুলোকে মুখ দেখেছেন একটার। এই মমতার এই ভাইগুলো জীবনে কোনোদিন
ছোটবেলা পাড়া স্পোর্টসে গিয়ে কমলালেবু ছাড়া আর কিছু পায়নি। আর সেগুলো গোটা পশ্চিমবাংলার যতগুলো ক্রীড়া ফেডারেশন রয়েছে, যতগুলো খেলাধুলার ফেডারেশন রয়েছে, সব করা। মোহনবাগানের মাথায় কে না বাবুন ব্যানার্জি, ইস্ট বেঙ্গল চালায় মমতার এক ভাই, অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাথায় অজিত ব্যানার্জি, ক্রিকেট, সুইমিং, ক্যারাম, ভলিবল, টেবিল টেনিস, যত বাংলার ক্রীড়া সংস্থা সবের মাথায় মমতা ব্যানার্জির ভাই। আমরা বলছি কমরেড নিহার ভক্তকে জেতান, কমরেড নিলয় মজুমদারকে জেতান। পশ্চিমবাংলার এই বেহালার আপনার পাড়ার ক্লাব থেকে শুরু করে, পুজো কমিটি থেকে শুরু করে, খেলার মাঠ থেকে শুরু করে, সাংস্কৃতিক মঞ্চ, লাইব্রেরিগুলো, যতগুলো নাগরিক মঞ্চ রয়েছে, এদের রাজনৈতিক দখলদারির হাত থেকে মুক্ত হবে। জনগণের মঞ্চ জনগণের কাছে ফেরত যাবে। সমস্ত মানুষের কাছে আমরা আবেদন করছি আপনাদের সবাইকে, আজকের দিনের বাংলাকে খালি বাঁচানোর নয়, নতুন বাংলা গড়ার যে লড়াই আমরা লড়ছি, এই লড়াই আপনাদের সবাইকে আমরা পাশে চাই। যারা এর আগে আমাদেরকে সমর্থন করেননি তাদেরকেও আমরা আমাদের পাশে চাই। আপনাদেরকে বাদ দিয়ে নয়, আপনাদেরকে সঙ্গে নিয়েই নতুন বেহালা নতুন বাংলা আমরা করতে চাই। এই লড়াই আপনাদের সবাইকে পাশে পাবো। আপনাদের কাছে এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।